আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালত প্রাঙ্গণ থেকে এই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, যেমনটি বলছিলাম যে আদালত নির্দেশ দিয়েছেন জামায়াতের নিবন্ধন ব্যাপারে, আর কি কি তথ্য আপনার কাছে আছে বা কি নির্দেশনা আছে আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই দীর্ঘ প্রায় এক যুগের আসলে আইনি লড়াই শেষে আজকে জামায়াত ইসলামী তাদের যে নিবন্ধন সেটি পুনরায় ফিরে পেতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে হাইকোর্টের আপিল বিভাগ কিন্তু আজকে তাদের রায়ের মাধ্যমে জামায়াত ইসলামী সেই নিবন্ধনটি ফিরে পেতে যাচ্ছে। এর আগে কিন্তু 2019 সালেই কিন্তু এই আপিল বিভাগ যে রায় দিয়েছিল সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু গত দু বছর আগে অর্থাৎ 2023 সালেই কিন্তু হাইকোর্টের আপিল যে সুপ্রিম কোর্টের কিন্তু সেই রায়টি পুনর্বহাল করা হয়েছিল, এবং আজকে সেটি আপিল বিভাগে নিষ্পত্তি করা হলো। সেখানে নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারবে, এমনটাই কিন্তু বলেছে। একই সাথে জামায়াত ইসলামের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটির প্রেক্ষাপটেও কিন্তু আপিল বিভাগে একই নির্দেশনা দিয়েছে যে সে পুরো প্রক্রিয়াটাকে নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনে আসলে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এর ফলে কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন একই সাথে তাদের প্রতীক ফিরে পাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটা সুগম হলো, এবং সেক্ষেত্রে জামায়াত ইসলামী হয়তো দ্রুত সেটি ফিরে পাবে এমনটাই কিন্তু বলেছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জামায়াত ইসলামের আইনজীবী শিশির মোহাম্মদ মুনির, তিনি যেটি বলছিলেন যে দীর্ঘ আইনি লড়াই ছিল, সেই আইনি লড়াই তারা কিন্তু জিতেছে এবং সেখানে বাংলাদেশের মানুষ জিতেছে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এর মধ্য দিয়ে তারা বলছে যে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার যে প্রবণতা সেটি কিন্তু জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে শুরু হয়েছিল, এবং সেটি কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সংস্কৃতি সেটি আবার তৈরি হলো, এমনটাই কিন্তু শিশির মোহাম্মদ মুনির বলছিলেন। এবং একই সাথে বলছিলেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার পথটা আরও সুগম হবে, এবং বহুদলীয় গণতন্ত্রের এবং একই সাথে একটি প্রাণবন্ত সংসদের যে প্রত্যাশা সেটি বাংলাদেশের মানুষের যে নির্বাচনের প্রত্যাশা সেটি আরও পূরণ হবে, এবং সংসদ প্রাণবন্ত হবে, এবং একই সাথে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সেই সংসদে আলোচিত হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন শিশির মোহাম্মদ মুনির। এবং তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুতই নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিবন্ধন ফিরিয়ে দেবে। একই সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী, তারা যেটি বলছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যখন তারা হাতে পাবেন তখন নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নেবেন এবং বাকি প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামায়াতের নিবন্ধন ব্যাপারে সর্বশেষ খবর। আজ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আদালত প্রাঙ্গণ এই ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, যেমনটি বলছিলাম, অভিযোগপত্র দাখিল এবং সরাসরি সম্প্রচারের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি জানেন যে আসলে আজকে সরাসরি সম্প্রচার তো হবেই ট্রাইব্যুনাল থেকে, সেই সাথে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচার সেটি আসলে শুরু হবে। এবং ইতিমধ্যে যেটি আমি আপনাকে জানিয়েও দিয়েছিলাম যে তদন্ত সংস্থার কাছে কিন্তু শেখ হাসিনার যে তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু তদন্ত সংস্থা প্রসিকিউশনকে দিয়ে দিয়েছিলেন। আজকে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে, এবং এটির নিয়ে কিন্তু আগে একবার প্রসিকিউশনের টিম আমাদের সাথে সংবাদ সম্মেলন করেছিলেন, এবং সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছিল, এবং 5টি অভিযোগের মধ্যে সেখানে কিন্তু 3টি অভিযোগ বলেছিলেন প্রসিকিউশন। আজকে এটির সম্ভাবনা আছে যে বাকি যে 2 অভিযোগে শেখ হাসিনাকে এর বিরুদ্ধে আসলে মামলা করা হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাই যে এই জুলাই আগস্ট গণহত্যার পিছনে রয়েছেন সেটির জন্য আরো যে 2টি অভিযোগ সেটি আসলে আদালতে বলা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন হয়তো বা বলবেন যে এই 2টি অভিযোগের কারণে আসলে শেখ হাসিনাকে এই জুলাই আগস্ট গণহত্যায় তাকে এই বিচারে আসলে কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে।
তো এখন পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি যে কখন আসলে শুনানি শুরু হয়। আজকে প্রথমে তো হচ্ছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং পরবর্তীতে শুনানি হবে। শুনানি হওয়ার পর যখন আদালত হচ্ছে অভিযোগটি দিবেন তখন হচ্ছে অভিযোগ গ্রহণের পর আসলে বাকি যে ধাপ সেগুলো হচ্ছে আসলে পরবর্তীতে শুরু হবে। তো আমরা হচ্ছে প্রসিকিউশনের কাছেও আজকে জানতে চেয়েছি যে আসলে এটি তো আসলে দেশের ইতিহাসে কিন্তু আজকে প্রথম যে এই সাধারণ মানুষ বা যে কেউ আসলে আদালতের বিচার কাজ সরাসরি হচ্ছে ট্রাইব্যুনালের যে বিচার কাজ বা আদালতের যে বিচার কাজ সেটি আসলে সরাসরি দেখতে পারবে। এবং সেটি নিয়ে তারা বলেছেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু কয়েকদিন পরই আসলে সেখানে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে বা কেন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ কেন গতি নিয়ে প্রশ্ন উঠে। তো যখন এই ট্রাইব্যুনালে বিচার কাজটি যখন সরাসরি সম্প্রচার করা হবে তখন আসলে কারো প্রশ্ন থাকবে না যে এখানে স্বচ্ছতার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং বিচার কাজ হচ্ছে তারা শিথিলভাবে আগাতে পারবে। এবং চিফ প্রসিকিউটর কালকেও বলেছিলেন যে হচ্ছে এই বিচার কাজে হচ্ছে নিরপেক্ষভাবে করার জন্য হচ্ছে তারা আস্তে আস্তেই কিন্তু বিচার কাজে গতি দিচ্ছেন, তারা ধীরগতিতে করছেন, কিন্তু এই বিচার কাজে যেন স্বচ্ছ হয় এবং এখানে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না করা হয় এই জন্যই কিন্তু তারা আসলে ধীরগতিতে বিচার কাজ হলেও তারা এটা পুরোপুরি পরিষ্কার করেছেন। এবং সেই সাথে আরেকটি তথ্য যদি জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ গঠন করা হবে। তো এখনো আসলে ট্রাইব্যুনালে আসলে এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। 12টার দিকে ট্রাইব্যুনাল বসবে, তখন আসলে তদন্ত প্রতিবেদন যখন ট্রাইব্যুনাল দাখিল করা হবে তারপরে হচ্ছে বিচার কাজ শুরু হবে। তো এই পর্যন্ত সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্নেহা। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আদালত প্রাঙ্গণ থেকে অভিযোগপত্র দাখিলের সর্বশেষ তথ্য। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তন্দ্রা। ঘরমুখো মানুষ ঈদ যাত্রা কেমন দেখছেন? কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা? কি বলছেন যাত্রীরা? স্নেহা, আজকে সকাল থেকে কিন্তু প্রায় বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছেড়ে গিয়েছে। আন্তনগর ট্রেন যেগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু লোকাল ট্রেনও এখান থেকে ছেড়ে গিয়েছে। এবং এখন যদি আমি বলি যে 10টা 15তে সর্বশেষ একটি ট্রেন গিয়েছে আন্তনগর ট্রেনে। এবং এখন কিন্তু এখান ঢাকা থেকে সিলেটগামী যে ট্রেনটি রয়েছে, আন্তনগর যে ট্রেনটি রয়েছে সেটির কিন্তু যাত্রা হওয়ার কথা 11টা 15-র দিকে। এবং প্ল্যাটফর্মের কথা যদি একটু বলি যে প্ল্যাটফর্মে কিন্তু সময় মতোই আসলে এখানে ট্রেনটি এসে পৌঁছেছিল। এবং আগের ট্রেনও আমরা দেখেছি যে একদম সময় মাফিকই কিন্তু 10টা 15-র দিকেই ছাড়া হয়েছে। সেই তুলনায় বলা যায় যে এখন এই ট্রেন যেটি রয়েছে, আন্তনগর ট্রেন যেটি রয়েছে, সেটিও আশা করা যাচ্ছে যে 11টা 15-তেই তারা এখান থেকে ছাড়বেন এবং রওনা দিবেন। পাশাপাশি যদি একটু বলি যে প্ল্যাটফর্মে যারা ছিলেন কথা বলে চেষ্টা বলার ট্রেনে করে যাত্রা করছেন, আসলে কেমন লাগছে? ঈদে বাড়ি যাওয়ার খুশিটা কেমন লাগছে? আসলে আনন্দের কথা অবশ্যই ভালো লাগতেছে। টিকিট সময় মতো মানে কতদিন আগে টিকিট কেটেছেন আজকের? আমি 24 তারিখে টিকিট কেটেছিলাম। লেট করে কেটেছিলাম কারণ টিকিট অ্যাভেলেবল ছিল। যেমনটা বলছিলেন যে আসলে
তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখো মানুষের এই যাত্রার খবর। কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ ও মৌলভীবাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সালেহ এলাহি কুটি। শুরুতেই যাচ্ছি ইলিয়াসের কাছে। ইলিয়াস, যেমনটি বলছিলাম, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, জনভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। ছয়টা থেকে সকাল 9টা পর্যন্ত টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকায় কিন্তু পানির নিচে চলে আছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া এলাকায় রয়েছি। আপনার মাধ্যমে এই এলাকার দেখাতে চাই, অর্থাৎ এই এলাকাতে কিন্তু হাঁটু পানি এখনো জমে আছে। আগে থেকে জমেছে, এছাড়াও আমরা দেখেছি শান্তিপাড়া সহ কিন্তু নগরীর বেশ কয়েকটি এলাকাতে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচলে অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সাধারণ মানুষ ময়মনসিংহ নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে কিন্তু তারা দায়ী করছেন। অর্থাৎ তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা আসলে পুরোপুরিভাবে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা কিন্তু পুরোপুরিভাবে আসলে সরকার ড্রেনেজ ব্যবস্থার কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ না করার কারণে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু খরচ করতে পৌঁছেছে। সেই বিষয়টি বলছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও বলছেন যে তাদের যে ড্রেনেজ ব্যবস্থার যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, সেই কাজ কিন্তু তারা সম্পূর্ণ করার চেষ্টা করছেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে অচিরেই যেন ড্রেনেজ ব্যবস্থার কাজ উন্নত করে সেই নাগরিক দুর্ভোগ যেন শেষ করেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং সেই বিষয়ে সিটি কর্পোরেশন বলছে হয়তো এবছর কিছুটা ভোগান্তি হলেও আগামী বছর থেকে এই ভোগান্তি আর থাকবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যে ভোগান্তি তৈরি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মৌলভীবাজারেও, সেখানে আমরা সহকর্মী সেখানকার পরিস্থিতি জানাবেন। সালেহ এলাহি কুটি সেখান থেকে যুক্ত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার গত 3 দিন থেকে অবিরাম বৃষ্টিতে মৌলভীবাজারের যে শহর, বিশেষ করে সেন্ট্রাল রোড, তারপরে ফাটাবিল এবং পশ্চিম বাজার, বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং বৃষ্টি একটু কমার পরে পানিটা অনেকটা সরে যায়। আমি এখন আছি মৌলভীবাজারের কুদালিচড়া, যেটা ফাটাবিল এলাকায় টিবি হাসপাতাল রোডের পাশে যেখানে আছি। গতকালকে এখানে প্রায় যে জায়গাটি আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে গতকালকেও প্রায় 3 থেকে 4 ফিট পানি ছিল এবং শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় প্রায় 117 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং তার আগের দিন অর্থাৎ আরো 24 ঘন্টায় 63 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মৌলভীবাজারের যে নিম্না অঞ্চল সহ শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে আছে। আমি দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারের যে ফাটাবিল অঞ্চলটা এখন সম্পূর্ণ প্লাবিত হয়ে আছে এবং রাস্তাঘাট যেটা নিমজ্জিত ছিল সেটা বৃষ্টি কমায় অনেকটা বেশি উঠেছে এবং এখানে পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো এখন পর্যন্ত ডুবে আছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলেছেন যে এই জায়গাটা এখন পর্যন্ত তারা যে বৃষ্টির যে হিসেব, সেই হিসেবে বলা হচ্ছে যে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের যে দুটি নদী, মনু এবং ধলাই নদীর এখনো বিপদসীমার নিচে রয়েছে এবং মনু নদী যে চাঁদনীঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে এবং জুরি নদী যেটা সেটা 141 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং কুশিয়ারা নদী এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু যতই সময় যাচ্ছে পানি ততই বাড়তেছে এবং এখানে আশঙ্কা করা হচ্ছে যে মৌলভীবাজারের যে হাওর অঞ্চল যেটা রয়েছে সেটা এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলে টুইটুম্বুর হয়ে আছে এবং এই মুহূর্তে যে পানি ধারণ করার ক্ষমতা সেটা অনেকটা হারিয়ে ফেলছে, যার কারণে মৌলভীবাজারের যে মনু নদী এবং ধলই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধির কারণে বন্যার আশঙ্কা করছেন। একটি বিষয় হচ্ছে যে মৌলভীবাজারের যে মনু এবং ধলাই নদীর যে দুটি নদী, সেই দুটি নদীর যে গত বছর যে জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছিল সেটি মেরামত করা হয় নাই। এই বছর এখানে কোনো ভাঙ্গনের প্রয়োজন হবে না, অর্থাৎ নদী পানি যত
বাড়বে ততই বাড়ার সাথে সাথে এই যে ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করবে, অর্থাৎ মানুষের মধ্যে মনু এবং ধলাই পাড়ের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এবং শহরের যে সব অঞ্চল গতকালকের ভারী বর্ষণে প্লাবিত হয়েছিল, অনেক দোকানপাটে মালামাল নষ্ট হয়েছে এবং অনেক দোকানপাটে পানি উঠে এখন পর্যন্ত পানি সেখান থেকে নামে নাই, যার কারণে পৌরবাসীদের অভিযোগ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। অর্থাৎ মৌলভীবাজারে গত 3 দিনের ভারী বর্ষণে মৌলভীবাজারের অনেকটাই অঞ্চল এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। এই হচ্ছে মৌলভীবাজারের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ইলিয়াস এবং সালিয়া লাহিকুটি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ময়মনসিংহ ও মৌলভীবাজার থেকে বৃষ্টির কারণে জলাবদ্ধতার খবরাখবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, যেমনটি বলছিলাম, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের এই নিম্নচাপের ফলে মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনে সহ কক্সবাজার পৌরসভায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলে বেড়িবাঁধের পানি ঢুকে ওখানে অনেক কাঁচাবাড়ি, প্রায় 2 থেকে 300 কাঁচাবাড়ি, ঘরবাড়ি নষ্ট হয়েছে বলে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে মেরিন ড্রাইভ সড়কের রাস্তাটি জোয়ারের পানিতে ভেঙে গেছে এবং কক্সবাজারের পাহাড়তলি এবং 1 নম্বর সমিতি পাড়ার বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে ওখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের একটি টিম। সেটি নিরূপণে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি জানার জন্য তারা একটি তদন্ত টিম গড়েছে এবং তারা প্রাথমিকভাবে সরকারি যে সহায়তাটুকু ছিল সেটি তারা উপজেলাওয়ারি বন্টন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় যেটা, সেটি হলো কক্সবাজারে কিন্তু এখনও মেঘলা আকাশ এবং আজকে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও কোনো আবহাওয়া সতর্ক সংকেত নাই, কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে আজকে সকাল থেকে প্রায় 48 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যেহেতু নিম্নচাপের ফলে উপকূলীয় অঞ্চলে এখনও প্রভাব রয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের সহ সারা বাংলাদেশ যেহেতু জনপ্রতিনিধি নাই এবং সরকারি বিভিন্ন অ্যাডমিন কার্ড দিয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে, সেটি এখনও অপ্রতুল বলে তারা জানিয়েছে। যদি সরকারের যারা বিভিন্ন ব্যবসায়ী এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে যদি সরকারি অর্থ এবং সরকারি যে সহায়তা বৃদ্ধি করা হয়, তাহলে তারা যে ক্ষতিটুকু হয়েছে অন্তপক্ষে এই সময়ে তারা দুমুঠো দুবেলা খেয়ে বাঁচতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপটি একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এখানকার যারা মানুষ রয়েছে, বিশেষ করে শিশু এবং মহিলারা যারা অসুস্থ রোগী, তাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং কুতুবদিয়া এবং মহেশখালীতেও ব্যাপক যে ঘড়ি ভাঙ্গায় প্রায় 40টির উপরে ঘরবাড়ি পানিতে ভেসে তলিয়ে গেছে এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দাবি হলো দ্রুত সময়ের মধ্যে যে জনচলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণটা যদি দ্রুত সময়ে করা না হয়, তাহলে সামনে যে ঈদ রয়েছে সেই কোরবানির ঈদের সময় তাদের যে জনগণের ভোগান্তিটা আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের যেই পৌর শহরটি রয়েছে সেখানে পাহাড় কাটার ফলে নালা নর্দমাগুলো ভরাট হয়ে গেছে এবং সামনে যেহেতু বর্ষাকাল রয়েছে, দ্রুত সময়ের মধ্যে যদি এটি পরিষ্কার করা না হয় এবং পাহাড় কাটা বন্ধ করা না হয়, তাহলে এখানকার যেই পর্যটন শহর সেটিও এক প্রকার বন্যার পানিতে ভাসবে বলে তারা স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং এই পরিস্থিতিতে সরকারি সহ বিভিন্ন ব্যক্তিদের এগিয়ে আসার জন্য পৌরবাসী অনুরোধ জানিয়েছে এবং এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজার থেকে বৃষ্টিজনিত কারণে নানা ক্ষয়ক্ষতির খবরাখবর। 2 দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার নদ নদীতে পানি বেড়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, টানা বৃষ্টিতে কি কি সংকট তৈরি হয়েছে, জলাবদ্ধতা শুরু হয়েছে কিনা, কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা জেলার 10টি উপজেলা, এর মধ্যে আপনি জানেন যে একেবারে যে ভারতের সীমান্তবর্তী 2টি উপজেলা রয়েছে, কলমাকান্দা এবং দুর্গাপুর। বিশেষ করে ওই যে আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে, সোমেশ্বরী, উগ্ধাকালী, গণেশ্বরী, এসব নদী দিয়ে কিন্তু ভারতের যে মেঘালয়ের পাহাড়ি ঢল, সেই ঢল এবং গত 2-3 দিনের টানা ভারী যে বর্ষণ নেত্রকোনায় হয়েছে, সেই কারণে কিন্তু নেত্রকোনার
যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, সব নদ নদীর পানি অনেকটাই বেড়ে গিয়ে একেবারে যে নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল সেসব প্লাবিত হয়েছে এবং নেত্রকোনা জেলার বিশেষ করে যে হাওরগুলো রয়েছে সেসব হাওর কিন্তু একেবারেই পানিতে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে এই যে নেত্রকোনার যে হাওরগুলোর অবস্থা, হাওর কিন্তু পানিতে একেবারে একাকার হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে কিন্তু এই নেত্রকোনা অঞ্চলের সবকটি নদ নদী এবং হাওড়াঞ্চল সহ নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং যদি পাহাড়ি ঢল থাকে তাহলে কিন্তু নেত্রকোনায় বন্যা দেখা দিতে পারে এবং বন্যার আশঙ্কা নেত্রকোনার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আমাকে জানিয়েছে নেত্রকোনার কলমাকান্দার যে উদ্ধাকালী নদী, সেই উদ্ধাকালী নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিপদ সীমার 30 সেন্টিমিটার নিচে দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার যে কংস নদী রয়েছে, কংস নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। হাওরের যে নদী আছে ধনু নদ, সেই ধনু নদের পানি বাড়ছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে নেত্রকোনায় যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যদি বন্যা দেখা দেয় তাহলে কিন্তু জেলা প্রশাসন এবং স্থানীয় যে উপজেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু সেসব প্রস্তুতি গ্রহণ করেছেন বন্যা মোকাবেলায়। পাশাপাশি গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু সাধারণ জনজীবনে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু বৃষ্টির কারণে ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না। কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের কর্মে যেতে পারছেন না। এই বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু তাদের নিম্নয়ের মানুষেরা অনেকটা বিপাকে পড়েছেন। তো সর্বশেষ যে বিষয়টি আমি জানাতে চাই যে নেত্রকোনায় কিন্তু প্রতি বছরই বন্যা দেখা দেয়। এবছরও কিন্তু স্থানীয় মানুষ তারা বন্যার আশঙ্কা করছেন এবং বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম নেত্রকোনায় নানা বৃষ্টিতে নানা সংকটের খবরাখবর। শিক্ষকদের কর্মবিরতিতে কুয়েতে বন্ধ হয়েছে ক্লাস পরীক্ষা। এদিকে ঈদ সামনে রেখে এখনো বেতন বোনাস পাননি কেউই। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কি বলছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা? বিস্তারিত জানাবেন। স্নেহা, কুয়েটে কিন্তু প্রায় 3.5 মাস ধরেই কিন্তু একটি অচল অবস্থা বা অস্থির অবস্থা বলা যেতে পারে চলছে। শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর থেকে কিন্তু অরাজকতার সৃষ্টি হয়েছে কুয়েট ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে। কুয়েটের বাইরেও কিন্তু শিক্ষার্থীরা আসলে নিরাপদ না এবং সম্প্রতি কিন্তু গত সপ্তাহেও কিন্তু কুয়েটের একজন শিক্ষককে কুয়েটের বাইরে কিন্তু মেরে আহত করা হয়েছে। এদিকে নানান দাবির প্রেক্ষিতে কিন্তু কুয়েটে এখন পর্যন্ত 2 জন উপাচার্য কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও কোনো সমাধানে আসতে পারেনি। এদিকে শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে তারা যে আন্দোলন করছে, গত 4 মে থেকে তারা কিন্তু এই শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার বিচারের দাবিতে ক্লাস বন্ধ রেখে চলেছে এবং যার কারণে কিন্তু স্থবির হয়ে পড়েছে কুয়েট ক্যাম্পাস। এদিকে কোনো উপাচার্য না থাকায় আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন এবং বোনাসটি কিন্তু অনিশ্চয়তার আসলে দেখা দিয়েছে এবং আমি এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শুনশান নীরবতা কিন্তু কুয়েট ক্যাম্পাসে দেখা যাচ্ছে। আমি কুয়েটের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন, কুয়েট কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতি, 3টে সমিতি কিন্তু যৌথভাবে এখন একটি যৌথ সভা করছে এবং সেই সভা থেকে তারা আসলে পরবর্তীতে আন্দোলনে যাবে কিনা এমন ইঙ্গিত আসলে তারা জানাবে। এদিকে কুয়েট প্রশাসন থেকে আমাদেরকে যেটি বলেছে যে যেহেতু ঈদের আগেই কুয়েটের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের বেতন বোনাসের একটি বিষয় আসলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কিন্তু কুয়েটের রেজিস্ট্রার ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছে যে আর্থিক যে দায়িত্ব, এই দায়িত্ব আসলে কারোর উপর ন্যস্ত করে ঈদের আগেই কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বা শিক্ষকদের বেতন বোনাস দেওয়া যায় কিনা এই বিষয়টা নিরসনের জন্য। এদিকে শিক্ষকদের দাবি যে একজন কুয়েট বান্ধব আসলে উপাচার্য এই মুহূর্তে দরকার। এই কুয়েট বান্ধব উপাচার্য আসার পর কুয়েট শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনা হয়েছিল, এই লাঞ্ছনার ঘটনা তদন্ত করে সুষ্ঠুভাবে আসলে বিচার করার পরেই কিন্তু তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে এবং এরপরেই কিন্তু কুয়েটের ক্লাস কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই প্রায় 3.5 মাসে কিন্তু সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা, যার কারণে কিন্তু
তাদের বেশ ক্ষতি হচ্ছে এবং তারাও কিন্তু এই বিষয়টার আসলে সুরাহা চায়। তারা কুয়েট ক্যাম্পাসে সে আগের যে গৌরব, সেই গৌরব কিন্তু তারা পুনরায় ফিরে পেতে চায়। তো খুলনার কুয়েট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। স্নেহা। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুয়েটের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ খবর। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। এতে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি পদক্ষেপ নিচ্ছে আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু নদী ভাঙনে কিন্তু কুড়িগ্রামে শত শত পরিবার ভিটেমাটি হারায় এবং ফসলি জমি আসলে নদী গর্ভে বিলীন হয়। ঠিক এবারও কিন্তু নদী ভাঙন সেটি কিন্তু শুরু হয়েছে। সামান্য নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা দিশেহারা হয়ে পড়েছে। আপনাকে যদি দেখাই যে কিছু পরিবার কিন্তু এই ভাঙনের শিকার হয়ে কিন্তু তাদের যে বসত বাড়ি সেটি কিন্তু ভেঙে নিয়ে আসলে অন্যত্রে চলে যাচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি উলিপুর উপজেলার যে বেগমগঞ্জ ইউনিয়ন, সেই বেগমগঞ্জ ইউনিয়নে। এখানে কিন্তু গত 1 মাস ধরে কিন্তু তীব্র যে ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে এই ব্রহ্মপুত্রের ডান তীরে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙছে, যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়েছে। এছাড়াও আমি এই ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ভাঙন রোধে তারা এখানে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার জিও ব্যাগ সেটি কিন্তু আসলে দিয়েছে। সেটি কিনা এখানকার মানুষ বলছেন যে এটি অনেকটা অপ্রতুল, মানে এটা দিয়ে আসলে কোনো কাজে আসবে না। তারা বলছেন যে এখানে কমপক্ষ 20 থেকে 50 হাজার জিও ব্যাগ হলে হয়তো এই ব্রহ্মপুত্রের যে পার সেটি কিন্তু রক্ষা করা সম্ভব ছিল। এছাড়াও আমি এখানকার যারা ভাঙন কবলিত মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা হতাশ। কেননা দীর্ঘ যে 1 মাস ধরে কিন্তু এই টানা ভাঙছে, যার ফলে কিন্তু শুধু এই রসুলপুর এলাকায় কিন্তু গত 1 মাসে কিন্তু প্রায় 50টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে সামনে যেহেতু ঈদ, তারা বলছেন যে ঈদের যে আনন্দ তাদের মাঝে কিন্তু নেই। কেননা তারা কিন্তু এই তাদের যে বসত বাড়ি এগুলো নিয়েই আসলে অনেকটা চিন্তিত হয়ে পড়েছে এবং তারা সেই বাড়িঘর আসলে সরিয়ে নিচ্ছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, শুধু এই ব্রহ্মপুত্রের পার নয়, ধরলা, দুধকুমা, তিস্তা নদীর অববাহিকায় কিন্তু ভাঙন রয়েছে, সেখানেও কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু যে সমস্ত এলাকাগুলোতে আসলে ভাঙন রোধের কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেখানে কাজের অনুমতি পাচ্ছে সেখানেই কাজ করছে, যেখানে কাজের অনুমতি পাচ্ছে না সেখানে কিন্তু তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছেন এবং সেখানে কাজের অনুমতির জন্য কিন্তু তারা আবেদন করছেন। এছাড়াও আপনাকে দেখাই যে আমার ঠিক পিছনে কিন্তু একটি মসজিদ রয়েছে, ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটি কিন্তু গত 100 বছর পুরনো, সেটি কিন্তু একদম ব্রহ্মপুত্রের কিনারায় পড়েছে। আসলে যে কোনো মুহূর্তে কিন্তু এই মসজিদটি ভেঙে যাবে। এছাড়াও কিন্তু এই গ্রামটি, আমি যে গ্রামটিতে রয়েছি, এটিও কিন্তু একটি পুরাতন গ্রাম। আমরা যদি একজনের সঙ্গে কথা বলতে চাই ভাঙনের শিকার যারা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন, একটু বলবেন যে আপনার বাড়ি মানে কোথায় যাচ্ছেন, আপনার একটু সংক্ষেপে যদি বলেন। এখন আমাদের যাওয়ার মতো কোনো বর্তমান জায়গা নাই, জমা জমি অনেক ছিল, সব ভাঙে গেছে, সব কিছু নদীর বিলীন হয়ে গেছে। একটা ঘর ছিল, এ ঘরটাই যে আজকে ভাঙতেছি, পিছনে রাখছি। যদি পানি আসে আর একটু যদি ভরপুর হয়, আমরা তো বন্যা আসার আগেই ভেসে যাব। আমাদের স্থান কোথায়? আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। দ্রুত গতি সরকার যদি আমাদের জন্য কোনো ব্যবস্থা করতো, আমরা অনেক শান্তি পাইতাম, বউ বাচ্চা নিয়ে শান্তিতে ঘুমাইতে পারতাম একটু। স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, যখন বন্যা পরিস্থিতি আসলে কুড়িগ্রামে শুরু হবে এবং যখন উজান থেকে পাহাড়ি ঢল আসবে, তখন কিন্তু ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তখন কিন্তু ভাঙন অসংখ্য পরিবার আসলে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রয়েছে এবং যারা হুমকিতে এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু তাদের বসতবাড়ি আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। স্নেহা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুড়িগ্রামের নদী ভাঙ্গন রোধে বা নদী ভাঙ্গন নিয়ে সর্বশেষ তথ্য। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া পশুর হাট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, যেমনটি বলছিলাম, হাট জমজমাট। হাটে গরু ছাগলের সরবরাহ কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের 300 বছরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এই হাটে নাটোরের বিভিন্ন উপজেলা এবং বাইরের জেলাগুলো থেকে কিন্তু পশু নিয়ে আসে এবং কেনা বেচা করে। আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু কোরবানি ঈদ। এই ঈদকে ঘিরে কিন্তু সারা দেশে জমে উঠেছে হাটগুলো।
তারই সাথে কিন্তু উত্তর অঞ্চলের সর্ববৃহত্তর এই তেবাড়িয়া হাটে গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু উঠতে শুরু করেছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নাটোরের এই ঈদকে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু ইতিমধ্যেই গরু কেনা বেচা করা শুরু করেছে। আপনারা জানেন যে ঈদুল আজহার সামনে রেখে নাটোর জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত নাটোরের এই তেবাড়িয়া হাট। এই হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সকলেই কিন্তু আসছেন এবং গরু দেখছেন এবং যাচাই বাছাই করছেন। অন্যান্য হাটগুলো সাথে জমে উঠেছে নাটোরের উপজেলায় যে হাটগুলো রয়েছে। জেলা পানি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর নাটোর জেলা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,14,215টি পশু। এর বাজার মূল্য আনুমানিক ধরা হয়েছে 2,000 কোটি টাকার 2,000 কোটি টাকারও বেশি। আমরা আরো দেখানোর চেষ্টা করছিলাম আশেপাশে আরো যারা রয়েছে এই আশেপাশে আরো যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমরা নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নাটোরের পশু হাটের খবর। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2025 শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, মেলার মাধ্যমে কি কি শিখতে পারবে প্রান্তিক চাষিরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি জানেন যে মেহেরপুর জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলার কিন্তু প্রায় 85% মানুষই কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। তো এই কৃষির উপরেই কিন্তু এই মানুষ নির্ভরশীল। আমাদের এই যে কৃষি, সেই কৃষিতে কিন্তু অনেক যান্ত্রিকরণ করা হয়েছে, যে কারণে এই কৃষি আরো সমৃদ্ধশালী হয়েছে। তো এই আজকে এই যশোর অঞ্চলীয় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলা এবং জেলায় কিন্তু কৃষি প্রযুক্তি মেলার প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কিন্তু ফিতা কেটে এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছে। আমরা দেখেছি যে 14টি স্টল সাজানো হয়েছে। 14টি স্টলে কিন্তু বিভিন্ন কৃষক তাদের উৎপাদিত সবজি, উৎপাদিত ফসল নিয়ে তাদের স্টলে এসেছেন। আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই যে কি কি পণ্য নিয়ে আপনারা হাজির হয়েছেন এবং কি ধরনের উপকার আসবে আপনাদের এই মেলায়। আসসালামু আলাইকুম। এই মেলায় আমরা নিজস্ব এইসব ফুলকপি, তরমুজ, পাতাকপি, পেঁয়াজ, বরবটি এসব আমরা খুব সৌন্দর্য আবাদ করে আমরা লাভবান হয়েছি। আর বিভিন্ন রকম যন্ত্রপাতি মানে করে হারভেস্টের আবাদ করে আমরা খুব লাভবান হয়েছি। ধন্যবাদ। শুনছিলেন যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি কৃষিতে সংযুক্ত হওয়ার কারণে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা এই মেলা নিয়ে কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেনের সাথে কথা বলতে চাই। তিনি এই মেলা আয়োজক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করেছে। আমরা কৃষিবিদ ইমরান হোসেনের সাথে জানতে চাই এই মেলার উদ্দেশ্য কি। ধন্যবাদ। আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী যে মেলা হচ্ছে, আজকে তার উদ্বোধনী দিন আমরা উদ্বোধন করেছি এবং আমরা এখান থেকে আমরা যে দর্শনার্থী বা আমাদের যারা হচ্ছে এখানের দর্শনার্থী আছে তাদেরকে জানাতে চাই আমাদের গাংনী একটি সমৃদ্ধ উপজেলা। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ফসল উৎপাদন হয়। আমাদের এই হচ্ছে প্রকল্পের মাধ্যমে আমরা হচ্ছে পেঁয়াজের সম্প্রসারণ করেছি, থেকে শুরু করে উচ্চ মূল্যের যে বিভিন্ন ধরনের শাক সেগুলো আমরা সম্প্রসারণ করেছি। সাথে সাথে আমরা উচ্চ মূল্যের ফলগুলো আছে এবং এগুলো বিষমুক্ত করার জন্য বিভিন্ন প্যাকিং, রেমন ভাট, সেক্সট্রামন গ্রাম এগুলো আমরা করেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের মশলাজাত হচ্ছে ফসল আমরা হচ্ছে করার জন্য কৃষকদের উন্নত করছি। ধন্যবাদ। শুনছিলেন যে আমাদের যে আরো যন্ত্রপাতির সংযুক্তি করার কৃষকদের ব্যয় বেড়েছে এবং ব্যয় কমেছে এবং আয় বেড়েছে। এই ছিল আমার মেহেরপুর থেকে কৃষি সম্প্রসারণ সর্বশেষ। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মেহেরপুরের কৃষি প্রযুক্তি মেলা নিয়ে বিস্তারিত।